তো আমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট প্রতীক বা চিহ্নের সাহায্যে কোনো সংখ্যা লেখা, পড়া ও গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তো সংখ্যা তৈরিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীকের উপর ভিত্তি করে এর বেস বা ভিত্তি নির্ধারিত হয়। যেমন 0 থেকে 9 পর্যন্ত, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে কি ডিজিট। ডিজিট শব্দের অর্থ হচ্ছে অঙ্ক। আর এরপরে যেগুলো আছে 10, 12, 15, 100, 1000, 1 কোটি, 2 কোটি এগুলো কি? এগুলো হচ্ছে নাম্বার বা সংখ্যা। এখন এই যে সংখ্যা পদ্ধতি প্রধানত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? এই পদ্ধতিতে কোনো সংখ্যার মানের অবস্থানের উপর নির্ভর করে না। এর নিজস্ব কোনো বেস বা ভিত্তি এবং স্থানীয় মান থাকে না, যেমন ট্যালি চিহ্ন বা রোমান সংখ্যা। হ্যাঁ, এগুলো হচ্ছে কি নন পজিশনাল। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে সংখ্যার মান, অঙ্কগুলোর নিজস্ব মান এবং অবস্থানের বলতে হচ্ছে স্থানীয় মান, এর উপরে আর কি নির্ভর করে। তো কম্পিউটার ও দৈনন্দিন হিসাব নিকাশে মূলত কি এই পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, 2 নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 নম্বর হচ্ছে কি অক্টাল সংখ্যা পদ্ধতি, আর 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন দশমিক বা ডেসিমেল যেটা আর কি সংখ্যা পদ্ধতি, এটার ভিত্তি হচ্ছে কত? 10, মানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক। ব্যবহার হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো হিসাব নিকাশ করি সেটা কি এই পদ্ধতিতেই ব্যবহার করা হয়। আর বাইনারি কি? বাইনারির ভিত্তি হচ্ছে 2, 0 এবং 1 এই দুইটি অঙ্ক। হ্যাঁ, তো ব্যবহার হচ্ছে কম্পিউটার বা যে কোনো ডিজিটাল ডিভাইস, যেমন ইলেকট্রনিক যন্ত্রের নিজস্ব ভাষা হলো কি বাইনারি, আমাদের মোবাইল ফোনের ভাষাও কি বাইনারি। এবার কি আছে অক্টাল। অক্টালের ভিত্তি হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক। তো এই ব্যবহার কি? অতীতে বিভিন্ন কম্পিউটারের সিস্টেম প্রোগ্রামিং বা ডেটা সংরক্ষণে কি এই অক্টাল ব্যবহার করা হতো। আর হেক্সাডেসিমাল কি? হেক্সাডেসিমাল হচ্ছে এর ভিত্তি বা বেস হচ্ছে কত? 16, 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে কি এফ পর্যন্ত। তো মোট এই 16টা প্রতীক হচ্ছে কি হেক্সাডেসিমাল। তো ব্যবহার আধুনিক মাইক্রোপ্রসেসর ও কম্পিউটারের মেমোরি অ্যাড্রেসিংয়ের কাজে কি এর ব্যাপক ব্যবহার রয়েছে। ঠিক আছে, তো আমরা নিচের দিকে আগাই যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আরেকটা ব্যাপার হচ্ছে ডিজিটাল ডিভাইস কি? তো ডিজিটাল ডিভাইস হলো এমন ইলেকট্রনিক যন্ত্র যা ডিজিটাল ডেটা, যেমন 0 এবং 1 ব্যবহার করে বিভিন্ন তথ্য তৈরি, প্রক্রিয়াজাত, সংরক্ষণ ও আদান প্রদান করে। তো এটি আমাদের দৈনন্দিন জীবনে কি শিক্ষা এবং কর্মক্ষেত্রকে কি সহজ এবং গতিশীল করে তুলেছে। তো এই পরিচিত কিছু ডিজিটাল ডিভাইস বলতে হচ্ছে কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট, মিডিয়া ও বিনোদন এবং অন্যান্য আরও অনেক কিছু আর কি। তো কম্পিউটার বলতে হচ্ছে ডেস্কটপ ও ল্যাপটপ, এবং স্মার্টফোন ও ট্যাবলেট হচ্ছে যোগাযোগের প্রধান মাধ্যম। আর মিডিয়া ও বিনোদন হচ্ছে কি স্মার্ট টিভি, ডিজিটাল ক্যামেরা এবং গেম কনসোল। আর অন্যান্যের মধ্যে হচ্ছে স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর এবং পেন ড্রাইভ বা মেমোরি কার্ড। তো এগুলো কি ডিজিটাল ডিভাইস। তো এই বইয়ের মধ্যে একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে লেখা যে আন্তর্জাতিক রোবোটিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণ আর কি। এটা রোবট বানাইছে বাংলাদেশের শিক্ষার্থীরা। তো আমরা নিচে যাই যে মানব সভ্যতার ইতিহাসে বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক বড় ভূমিকা পালন করেছে। আমরা সবাই জানি আধুনিক সভ্যতার ইতিহাসে কম্পিউটার এবং তার সাথে সম্পর্কযুক্ত অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির অবদান সবচেয়ে বেশি। তো একসময় যে কম্পিউটারটি বসানোর জন্য একটি পুরো বিল্ডিংয়ের প্রয়োজন হতো, এখন তার চাইতেও শক্তিশালী একটি কম্পিউটার ব্যবহার করে তৈরি একটি মোবাইল ফোন আমরা আমাদের পকেটে নিয়ে ঘুরে বেড়াই। তো এই কম্পিউটার এবং তার সাথে আনুষঙ্গিক যন্ত্রপাতি ইলেকট্রনিক্সের যে শাখার উপর নির্ভর করে গড়ে উঠেছে সেটি হচ্ছে কি ডিজিটাল ইলেকট্রনিক্স। তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখাটি 2 ভিত্তিক বাইনারি সংখ্যা এবং বুলিয়ান অ্যালজেব্রা নামে বিস্ময়করভাবে সহজ একটি গাণিতিক কাঠামো দিয়ে ব্যাখ্যা করা হয়। তো এই অধ্যায় শিক্ষার্থীদের যে বিষয়গুলোর সাথে পরিচয় করতে হবে, নাম্বার 1 হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস,
সংখ্যা পদ্ধতির ধারণা ব্যাখ্যা করতে পারবো, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বর্ণনা করতে পারবো, বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির আন্তঃসম্পর্ক নির্ণয় করতে পারবো, বাইনারি যোগ বিয়োগ সম্পন্ন করতে পারবো এবং চিহ্নযুক্ত সংখ্যার ধারণা ব্যাখ্যা করতে পারবো। 2 এর পরিপূরক নির্ণয় করতে পারবো, কোডের ধারণা ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন প্রকার কোডের তুলনা করতে পারবো, বুলিয়ান অ্যালজেব্রার ধারণা ব্যাখ্যা করতে পারবো, বুলিয়ান উপপাদ্যসমূহ প্রমাণ করতে পারবো, লজিক অপারেটর ব্যবহার করে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ করতে পারবো এবং বুলিয়ান অ্যালজেব্রার সাথে সম্পর্কিত ডিজিটাল ডিভাইসসমূহ এবং কর্মপদ্ধতি মানে তার কাজের পদ্ধতি বিশ্লেষণ করতে পারবো। এখন সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস মানে হিস্ট্রি অফ ইনভেন্টিং নাম্বারস। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত ভাষা এবং একই সাথে সংখ্যাকেও ব্যবহার করি। আমাদের প্রয়োজনের কারণে ভাষার সাথে সাথে আমরা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। সত্যি কথা বলতে কি, অনেক প্রাণী এবং পাখিও অল্প কিছু গুনতে পারে। শুনে অবাক হয়ে যেতে হয় যে এখনও পৃথিবীর গহীন অরণ্যে এমন আদিবাসী মানুষ আছে যাদের জীবনে সংখ্যার বিশেষ প্রয়োজন হয় না বলে সেভাবে গুনতে পারে না। তো ব্রাজিলের একটা জায়গা ব্রাজিলের পিরাহা নামের আদিবাসীরা 1 এবং 2 থেকে বেশি গুনতে পারে না। এর চাইতে বেশি যে কোনো সংখ্যা হলে তারা বলে কি অনেক। তো এই আদিবাসীরা কি 1 এবং 2 ছাড়া কি গুনতে পারে না, এবং এর চাইতে যদি বেশি সংখ্যা হয় তাদেরকে বলা হয় কি অনেক অনেক সংখ্যা, এটা বোঝায় আর কি। তো আদিম মানুষ যখন শিকারী হিসেবে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো তখন হিসেব রাখা বা গোনার সেরকম প্রয়োজন ছিল না। যখন তারা কৃষিকাজ করার জন্য থিতু হয়েছে, গবাদি পশু পালন করতে শুরু করেছে, শস্যক্ষেত্রে চাষাবাদ করেছে, গ্রাম নগর বন্দর গড়ে তুলেছে, রাজস্ব আদায় করা শুরু করেছে, তখন থেকে গোনার প্রয়োজন শুরু হয়েছে। এটা মাথায় রাখতে হবে। সেজন্য সংখ্যা পদ্ধতির ইতিহাস এবং সভ্যতার ইতিহাস খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আমাদের প্রয়োজনের কারণে এখন আমরা অনেক বড় বড় সংখ্যা ব্যবহার করতে পারি। গণিতের সাহায্যে সেগুলো কি নানাভাবে প্রক্রিয়া করতে পারি। তো আদিমকালে মানুষেরা গাছের ডাল বা হাড়ে দাগ কেটে কিংবা কড়ি, শামুক বা নুড়ি পাথর সংগ্রহ করে সংখ্যার হিসাব রেখেছে। তবে যখন আরও বড় সংখ্যা আরও বেশি স্থায়ীভাবে সংরক্ষণ করার প্রয়োজন হয়েছে তখন সংখ্যার একটি লিখিত রূপ বা চিহ্ন সৃষ্টি করে নিয়েছে। প্রায় 5000 বছর আগে মোটামুটি একই সময়ে সুমেরিয়ানরা, ব্যাবিলিয়ান এবং মিশরীয় সভ্যতা শুরু হয় এবং এই 2 জায়গাতেই সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া যায়। সুমেরিয়ান এবং ব্যাবিলিয়ান সংখ্যা ছিল কি 60 ভিত্তিক এবং মিশরীয় সংখ্যা ছিল 10 ভিত্তিক। একটা ছিল 60 ভিত্তিক আর একটা ছিল 10 ভিত্তিক। তো ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতির রেশ পৃথিবীতে এখনও রয়ে গেছে। আমরা মিনিট এবং ঘন্টার হিসেব করি 60 দিয়ে এবং কোণের পরিমাপ করি কি 60-এর গুণিতক দিয়ে। তো সুমেরিয়ান ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল, মিশরীয় সংখ্যা পদ্ধতিতে ছিল না। 2 পদ্ধতিতেই কোনো কিছু না থাকলেও সেটি বোঝানোর জন্য চিহ্ন ব্যবহার করা হতো, কিন্তু সেটি মোটেও গাণিতিক সংখ্যা শূন্য ছিল না। তো পরবর্তীকালে আরও 3টি সভ্যতার সাথে সাথে সংখ্যা পদ্ধতি গড়ে ওঠে। সেগুলো হচ্ছে মায়ান সভ্যতা, চীন সভ্যতা, ভারতীয় সভ্যতা। মায়ান সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক, মানে 20 ভিত্তিক। চীন এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। আমাদের দেশে যেসব মানুষ লেখাপড়ার সুযোগ পায়নি তারা কাজ চালানোর জন্য মৌখিকভাবে 20 ভিত্তিক বা 20 ভিত্তিক এক ধরনের সংখ্যা ব্যবহার করে থাকে। তো মায়ান এবং ভারতীয় সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহার করে আর কি। তো প্রয়োজনের কারণে সব সংখ্যা পদ্ধতিতে এই শূন্যের জন্য একটি চিহ্ন থাকলেও প্রকৃত অর্থে শূন্যকে একটি সংখ্যা হিসেবে ধরে সেটিকে সংখ্যা পদ্ধতিতে নিয়ে এসে গণিতে ব্যবহার করে ভারতীয়রা, এবং এই শূন্য আবিষ্কারকে আধুনিক গণিতের একটি অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচনা করা হয়। তো মায়ান এবং চীন সংখ্যা পদ্ধতি মাত্র 2-3টি চিহ্ন ব্যবহার করে লেখা হতো, কিন্তু হাতের লেখার সময় পাশাপাশি অসংখ্য চিহ্ন বসানোর বিড়ম্বনা থেকে বাঁচার জন্য ভারতীয় সংখ্যা পদ্ধতি 1 থেকে 9 পর্যন্ত মানে 9টি এবং শূন্যের জন্য একটি চিহ্ন, এভাবে 10টি চিহ্ন ব্যবহার করতে শুরু করে। আমরা এই চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলি।
এরপর হচ্ছে 2500 বছর আগে গ্রিকরা ব্যাবিলনিয়ান এবং মিশরীয়দের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে তাদের পূর্ণাঙ্গ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তুলেছিল। রোমানরা গ্রিক সভ্যতার পতন ঘটানোর পর গণিতের অভূতপূর্ব বিকাশ থেমে যায়। রোমান সাম্রাজ্যে গণিতের সেরকম প্রয়োজন ছিল না, তাদের সংখ্যাগুলোতে আলাদা রূপ ছিল না এবং রোমান অক্ষর দিয়ে সেগুলো প্রকাশ করা হতো। অনাবশ্যকভাবে জটিল এবং অবৈজ্ঞানিক রোমান সংখ্যা এখনও বেঁচে আছে এবং ঘড়ির ডায়াল বা অন্যান্য জায়গায় মাঝে মাঝে আমরা তার ব্যবহারও দেখতে পাই। তো ইসলামী সভ্যতার বিকাশ হওয়ার পর ভারতীয় সংখ্যা পদ্ধতি আরবদের মাধ্যমে ইউরোপে ছড়িয়ে পড়ে, যেটি আমাদের আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতিকে কি হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি বলে। কি বলে? হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি। এখানে উল্লেখ্য যে শূন্য ব্যবহারের ফলে সংখ্যা পদ্ধতিতে বিস্ময়কর অগ্রগতি হলেও খ্রিস্টীয় শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করায়, খ্রিস্টীয় বলতে হচ্ছে খ্রিস্টান শাসকেরা শয়তানের রূপ বিবেচনা করায় দীর্ঘদিন সেটাকে ঠেকিয়ে রাখার কি চেষ্টা করা হয়েছিল। আমাদের হাতে 10 আঙ্গুল থাকার কারণে 10 ভিত্তিক সংখ্যা গড়ে উঠলেও 2, 8 কিংবা 16 ভিত্তিক সংখ্যাও আধুনিক প্রযুক্তিতে কি ব্যাপকভাবে ব্যবহার করা হয় আর কি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি হচ্ছে এই কলামে, রোমান সংখ্যা পদ্ধতি এই কলামে, গ্রিক সংখ্যা পদ্ধতি এই কলামে, হ্যাঁ, ইজিপ্টিয়ান মানে মিশরীয় যেটা, এটা এই কলামে, ব্যাবিলনিয়ান মানে হচ্ছে ইরাকের সংখ্যা পদ্ধতি এটা, এবং চাইনিজ এটা, এবং মায়া সভ্যতা এটা আর কি। তো এখানে লিখছে যে বিভিন্ন প্রাচীন সংখ্যা আর কি। এখন আমরা নিচে যাই যে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, যে সংখ্যাকে প্রকাশ করা এবং গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যাকে প্রকাশ করার জন্য বিভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। এই প্রতীকগুলোকে দুটো ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ব্যবহার করা যায়। 1 নম্বর কি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, মানে ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতিকে নন পজিশনাল এবং পজিশনাল এই দুই মূল পদ্ধতিতে ভাগ করা যায়। আমরা প্রথম দিকে সেটা আলোচনা করেছি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই পদ্ধতিতে প্রতীক বা চিহ্নগুলো যেখানে বারবার ব্যবহার করা হোক তার মান একই থাকবে। তো রোমান সংখ্যা হচ্ছে নন পজিশনাল সংখ্যার উদাহরণ। যেমন রোমান সংখ্যায় 5 বোঝানোর জন্য কি ভি ব্যবহার করা হয়, বি এবং বিআই কিংবা ভি ডাবল আই, এই তিনটি উদাহরণ কি ভি তিনটি ভিন্ন জায়গায় বসেছে, কিন্তু প্রতি ক্ষেত্রেই ভি চিহ্নটি কি 5 বুঝিয়েছে। ঠিক আছে? তো তথা পজিশনাল সংখ্যা পদ্ধতির ন্যায় ভি যতই ডান হতে বাম দিকে সরতে মানে স্থান পরিবর্তন করতে থাকুক না কেন, তার স্থানীয় মানের মানে একক, দশক, শতক ইত্যাদির ন্যায় কোনো পরিবর্তন হয় না। এর কারণ হলো নন পজিশনাল অস্থানিক সংখ্যা পদ্ধতিতে স্থানিক মানের অনুপস্থিতি। তো প্রাচীনকালে যখন সংখ্যাতত্ত্ব সেভাবে গড়ে ওঠেনি তখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল আর কি। তারপর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে চিহ্ন বা প্রতীকটিকে কোন অবস্থানে ব্যবহার করা হচ্ছে তার উপর মানটি নির্ভর করে। তো আধুনিক সংখ্যাতত্ত্ব গড়ে ওঠার পর পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয়েছে। আমাদের প্রচলিত দশমিক পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। কারণ 555 সংখ্যাকে ডান দিকের প্রথম অঙ্কটি 5 সংখ্যাকে বোঝালেও তার বামেরটি 50 এবং এর বামেরটি কি 500 সংখ্যাকে বোঝায়। এটি 10 ভিত্তিক সংখ্যা এবং প্রত্যেকটি অবস্থানের একটি মান রয়েছে। যেমন এই 5000 কত, সরি 5000 না 555 আর কি, ওইটারে কি বলছে ভেঙে ভেঙে আর কি দেখাইছে যে 5, 50 এবং 500। তো ডান দিকের প্রথম অঙ্কটির মান হচ্ছে 1, বামেরটি হচ্ছে 10 এবং এর বামেরটি হচ্ছে কি 100। এভাবে আগের অবস্থান সবসময় 10 গুণ বেশি। যদিও এটি 8 ভিত্তিক সংখ্যা হতো, তাহলে পরের অবস্থান আগের অবস্থান থেকে কি 8 গুণ বেশি হতো। 16 ভিত্তিক সংখ্যা হলো প্রতিটি অবস্থান আগের অবস্থান থেকে কি 16 গুণ বেশি হতো আর কি। হ্যাঁ, তো নিচে কয়েকটি পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ দেওয়া হলো। বাইনারি সংখ্যা পদ্ধতি,
আমরা সবাই 10 ভিত্তিক সংখ্যার সাথে পরিচিত, মানে 0 থেকে 9 পর্যন্ত। কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য, মানে মোবাইল ফোন, কম্পিউটার, এগুলো কিন্তু ডিজিটাল ইলেকট্রনিকের জন্য 10 ভিত্তিক সংখ্যা খুব কার্যকর নয়। 10টি চিহ্নের জন্য 10টি ভিন্ন ভিন্ন ভোল্টেজ ব্যবহার করে ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি করা বাস্তবসম্মত নয়। 2টি চিহ্নের জন্য 2টি ভোল্টেজ লেভেল তুলনামূলকভাবে অনেক সহজ। সেজন্য ডিজিটাল ইলেকট্রনিক আসলে কি দুই ভিত্তিক বা বাইনারি সংখ্যার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যেমন আমাদের এই ঘরে ফ্যানের সুইচ, কারেন্টের সুইচ, এরকম আর কি। এটা কি উপরের দিকে ধর 0, নিচের দিকে 1। তো দশমিক সংখ্যায় যেরকম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, এই 10টি চিহ্ন বা অঙ্ক বা ডিজিট ব্যবহার করে গড়ে উঠেছে। বাইনারি সংখ্যা ঠিক সেরকম 0 এবং 1, এই 2টি অঙ্ক ব্যবহার করে গড়ে উঠেছে। তবে সে কারণে কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য তুলনামূলকভাবে বেশি অঙ্ক ব্যবহার করা ছাড়া বাইনারি সিস্টেমে আর কোনো সীমাবদ্ধতা নেই। যে কোনো সংখ্যা এই বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় এবং যে কোনো গাণিতিক প্রক্রিয়া এই বাইনারি সংখ্যা দিয়ে কি করা সম্ভব, যে কোনো গাণিতিক সমস্যা। তো বাইনারি সংখ্যাতেও প্রত্যেকটি অঙ্কের একটি স্থানীয় মান রয়েছে। দশমিক সংখ্যায় স্থানীয় মান কত? 10⁻0 এবং 10⁻1 এবং 10⁻2, এবার ডট ডট ডট, এভাবে অনেক আছে। তো এভাবে বেড়েছে আর কি। তো বাইনারি সংখ্যাতে 2⁻0, 2⁻1, 2⁻2, 2⁻3, এভাবে কি অনেক বেড়েছে আর কি। তো ভগ্নাংশে প্রকাশ করার জন্য দশমিক বিন্দুর পর অঙ্কগুলো 10⁻1, 10⁻2, 10⁻3 ডট ডট এভাবে কি কমছে, মানে এটা হচ্ছে মাইনাসের দিকে যাচ্ছে, আর আগেটা ছিল কি প্লাসের দিকে। তো সেরকম বাইনারি সংখ্যায় বাইনারি বিন্দু বা র্যাডিক্স বিন্দু, বাইনারির যে একটা বিন্দু আছে সেটাকে কি বলে? র্যাডিক্স বিন্দু। তো র্যাডিক্স বিন্দুর পর অঙ্কগুলো 2⁻1, 2⁻2, 2⁻3 এভাবে কমেছে। তুলনা করার জন্য নিচে দশমিক এবং বাইনারি সংখ্যার একটি উদাহরণ দেওয়া হলো। এখানে আমরা দেখব দশমিক সংখ্যা, এখানে আমরা দেখব কি বাইনারি সংখ্যা। এই ধর 10⁻4, 10⁻3, 10⁻2, 10⁻1, 10⁻0, এগুলো হচ্ছে কি প্লাসের দিকে, মানে, আর এই দিক হচ্ছে কি মাইনাসের দিকে। মাঝখানে একটা ডট, এইটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। এরপর হচ্ছে 10⁻1, 10⁻2, 10⁻3। এটা কল্পনা করলে দেখা যায় যে পৃথিবীর যদি আমরা মাটির নিচের দিকে যাই সেদিকে হচ্ছে কি মাইনাস হবে, আর উপরের দিকে যদি উঠি তাহলে সেটা কি হবে? প্লাস হবে আর কি। ঠিক আছে। আর বাইনারি সংখ্যা হচ্ছে কি এরপর 10⁻4 এর হচ্ছে 2, 10⁻3 এই যে 3, 10⁻2 5, 10⁻1 0, 10⁻0 কি 1, 10⁻1 হচ্ছে 2, 10⁻2 হচ্ছে 3, 10⁻3 হচ্ছে কি 7। তা একটা হচ্ছে এমএসডি আর একটা হচ্ছে কি এলএসডি। তো এমএসডি আর এলএসডি কি? এমএসডি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এলএসডি মানে কি? লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তো এই পাশে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতেও কি কিন্তু জিনিসটা কি একই রকমের। তো এখানে এমএসডি ও এলএসডি বলতে বোঝানো হয় মোস্ট ও লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এবং এমএসবি এলএসবি এমএসবি এবং এলএসবি বলতে বোঝানো হয় মোস্ট ও লিস্ট সিগনিফিকেন্ট কি বিট। তো দশমিক সংখ্যাটির মতো বাইনারি সংখ্যাটির মান বের করার জন্য আসলে বাইনারি সংখ্যার সাথে তার স্থানীয় মান কি গুণ দিয়ে সব যোগ করে নিতে হবে। তারপর হচ্ছে আমরা নিচে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। তো এই অঙ্কটা হচ্ছে তুই নিজে নিজে করবি, এর আগে আমি করাইছিলাম, এটা খুবই সহজ, কঠিন কিছু না। ঠিক আছে, এরপর আমরা নিচে যাই। এরপর হচ্ছে কি আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে যে এখানে বাইনারি সংখ্যার জন্য সাবস্ক্রিপ্টে যে 2 এবং দশমিক সংখ্যার জন্য 10 লেখা হয়েছে সেগুলো হচ্ছে তাদের ভিত্তি বা বেজ। কোনো সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা বোঝানোর জন্য সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করতে হয় সেটি হচ্ছে কি সংখ্যাটির ভিত্তি বা বেজ। তো দশমিক পদ্ধতির জন্য বেজ 10, বাইনারির জন্য বেজ 2। ঠিক সেরকম অক্টাল, হেক্সাডেসিমাল নামেও কি সংখ্যা পদ্ধতির ব্যবহার করা হয়, যাদের বেজ যথাক্রমে কি 8 এবং 16। সাধারণভাবে একটি সংখ্যা পদ্ধতির জন্য সবসময় তার বেজ লেখার প্রয়োজন হয় না, তবে একই সাথে একাধিক সংখ্যা পদ্ধতি থাকলে সংখ্যাটির পাশে তার বেজ লেখা থাকলে বিভ্রান্তির সুযোগ থাকে না। তো এই অধ্যায়ে আমরা একটি ডিজিটাল সিস্টেমের জন্য প্রয়োজনীয় সংখ্যা পদ্ধতি গড়ে তুলব।
যেখানে ভগ্নাংশের প্রয়োজন হবে না। কাজেই আমরা আমাদের সকল আলোচনা শুধু পূর্ণ সংখ্যার মাঝে সীমাবদ্ধ রাখব। এইখানে 3.1 টেবিলে বাইনারি সংখ্যা এবং দশমিক সংখ্যার কার্যক্রম মানের একটি উদাহরণ দেওয়া হলো আর কি। এটা হচ্ছে স্থানীয় মান এবং দশমিক সংখ্যা আর কি। এটা বুঝেছে। টেবিলটা হচ্ছে ভালো করে মুখস্থ করতে হবে বা দেখতে হবে, ঠিক আছে। তারপর আছে কি, তারপর তো চলেই গেল। তারপর আছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যার ভিত্তি বা বেজ হলো কি 8, এবং এই সংখ্যার জন্য যে 8টি অঙ্ক ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 7। হ্যাঁ, তো 3.2 টেবিলে 0 থেকে 16 পর্যন্ত অক্টাল সংখ্যা লিখে দেখানো হলো আর কি। এই যে দশমিক সংখ্যা এবং অক্টাল সংখ্যা, দশমিক থেকে কী হবে কি অক্টাল আসছে, এটা আর কি। এটাও তোর নিজের দেখতে হবে আর কি, ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, আর না বুঝলে তো আসি। এরপর আছে কি হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে, হেক্সাডেসিমাল ভিত্তি হচ্ছে কত 16। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কাজেই এটাকে প্রকাশ করার জন্য 16টি অঙ্ক প্রয়োজন। ডেসিমেল 10টি সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত। এরপরে 6টি অঙ্কের জন্য A, B, C, D, E এবং F এই ইংরেজি বর্ণকে ব্যবহার করা হয়। তো এই 3.3 টেবিলে দশমিক সংখ্যা এবং তার হেক্সাডেসিমেল রূপটি দেখানো হলো। তো একই টেবিলে হেক্সাডেসিমেল সংখ্যাগুলোর জন্য তার বাইনারি রূপটিও কি দেখানো হয়েছে। তো প্রতিটি হেক্সাডেসিমেল অঙ্কের জন্য 4টি করে বাইনারি বিটের প্রয়োজন হয়। সে কারণে হেক্সাডেসিমেল 10কে কি বাইনারিতে এখানে কত এটা না লিখে এরকমের আর কি লিখে হিসেব লেখা যায়, যে 0 0 0 অন 0 0 0 0 0 হিসেবে লেখা হচ্ছে আর কি। এগুলো হেক্সাডেসিমেল, এই 4টা পড়তে হবে টেবিলটা। এরপর কি আছে, এরপর হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। মানে সংখ্যা পদ্ধতির ধর একটা আছে, এটা কি রূপান্তর ঘটাতে হবে, একটা থেকে আরেকটায় রূপান্তর করতে হবে। তো এটা হচ্ছে বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি। এগুলো ভালো করে শিখতে হবে যে বাইনারি থেকে কীভাবে আমি দশমিকে নেব। তো আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় এবং দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। তো নিচে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার আরেকটি উদাহরণ হচ্ছে এই অঙ্কটা। অঙ্কটা হচ্ছে কি, অঙ্কটা হচ্ছে বাইনারি, কিন্তু আমরা এটা নেব কোথায়, দশমিকে। এটা আমি আগে করাই, সেটা আবার তুই এটা দেখে প্র্যাকটিস করিস, না বুঝলে তো আবার আসি। তারপর হচ্ছে দশমিক থেকে বাইনারি। ঠিক একইভাবে একটি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে দশমিক সংখ্যাটিকে প্রথমে 2-এর পাওয়ারের যোগফল হিসেবে লিখতে হবে। যেরকম এই যে 76 ভাঙার পরে এটা আসছে, এরপরে এটা কি দশমিক থেকে বাইনারিতে আসছে। তো বাইনারি সংখ্যার যেহেতু তবে এই টেবিলটা কিন্তু ভালো করে আর কি দেখতে হবে, যে দশমিক সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা আর কি, এই যে পরিবর্তন বা রূপান্তর। তো বাইনারি সংখ্যায় যেহেতু স্থানীয় মান রয়েছে, তাই প্রত্যেকটি স্থানীয় মানকে দেখাতে হবে, যেগুলো নেই তার জন্য 0 ব্যবহার করতে হবে। তো এখানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি 76 আর নিচে বেজ দিয়ে আছে 10, মানে বুঝতে হবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে দশমিক। তো এইটার আমাদের কি করতে হবে, এটা আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে বা রূপান্তর করতে হবে। ছিল এটা, আমরা কনভার্ট করে আনলাম কি এটা। তবে যে কোনো সংখ্যাকে 2-এর পাওয়ারের যোগফল হিসেবে বের করার একটি সহজ উপায় হচ্ছে ক্রমাগত, মানে সিরিয়াল মেনটেন করা। 2 দিয়ে ভাগ করে যাও, যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে ততক্ষণ পর্যন্ত 2 দিয়ে ভাগ করে যেতে হবে আর কি, ঠিক আছে। ভাগশেষে কি, ভাগশেষগুলো এলএসবি থেকে শুরু করে ক্রমান্বয়ে এমএসবি পর্যন্ত বাইনারি সংখ্যাগুলো বের করে দেবে। যেরকম 25কে 2 দ্বারা ভাগ করে 25/2 আসছে কত, ভাগফল আসছে 12, এবং ভাগশেষ আসছে কত, ভাগশেষ আসছে 1, এবং ভাগফল 12কে 2 দিয়ে ভাগ করে কি 12/2 কত আসছে 6, ভাগশেষ কত 0। ভাগফল 6কে 2 দিয়ে ভাগ করার পর কি আসছে 3 আসছে, ভাগশেষ কত 0। তাহলে 3কে 2 দিয়ে ভাগ দিতে হবে। 3কে 2 দিয়ে ভাগ করলে কি ভাগফল 1 আসে এবং ভাগশেষ 1। তো ভাগফল 1কে 2 দিয়ে ভাগ দিতে হবে, উপরে 1 নিচে 2, তো ভাগফল 0 এবং ভাগশেষ কত 1। তো উপরের দিকে হচ্ছে এলএসবি আর নিচের দিকে হচ্ছে এমএসবি। তাহলে এই যে উপর থেকে কি নিচের দিকে নামলো আর কি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে, এইভাবে রূপান্তর করতে হবে।
এরপর আমরা যাই যে পদ্ধতিটা বুঝে গেলে আমরা সেটাকে আরও সংক্ষেপে লিখতে পারি আর কি। যেরকমের 37-এর জন্য আমরা লিখব যে এই পদ্ধতিতে আমরা দশমিক থেকে অন্য যে কোনো ভিত্তিক সংখ্যায় রূপান্তর করার জন্য ব্যবহার করতে পারি। শুধু দুইয়ের পরিবর্তে যে ভিত্তিক সংখ্যার রূপান্তর করতে চাই সেই সংখ্যাটি দিয়ে ভাগ করতে হবে। এই যে 37-কে 2 দিয়ে ভাগ করার পর আসছে কত? 18। তো এই অঙ্কগুলো আমি শিখাইছি আগে। এগুলো হচ্ছে তুই না বুঝলে আমি রেখে যাচ্ছি আর কি, করতে গেলে অনেক সময় লাগবে। বারবার হচ্ছে নিজে করবি, প্র্যাকটিস করলেই হয়ে যাবে, কঠিন কিছু না। তারপর হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশ বলতে বুঝি কি ভগ্ন অংশ আর কি, কোনো কিছুর কি টুকরা। তো দশমিক ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করতে হবে, গুণ করতে হবে আর কি, এবং গুণফলের পূর্ণ অংশটি সংরক্ষিত রেখে ভগ্নাংশকে পুনরায় 2 দ্বারা গুণ করতে হবে। এরপর পূর্ণ অঙ্ক হিসেবে প্রাপ্ত অঙ্কগুলো প্রাপ্তির ক্রমানুসারে পাশাপাশি লিখে দশমিক সংখ্যার সমকক্ষ বাইনারি সংখ্যা পাওয়া যায় আর কি। তো উদাহরণস্বরূপ এখানে একটা অঙ্ক দিয়ে দিছে, এখানে একটা কি অঙ্ক দিয়ে দিছে যে ব্র্যাকেটের মধ্যে 0.46 10 দিয়ে বেজ দিছে আর কি। তাহলে বোঝা যাচ্ছে এটা হলো কি দশমিক। তো এই দশমিকটা কী করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে বলছে আর কি। অ্যান্ড বাইনারিতে রূপান্তর করতে হলে আমরা এই একটা পদ্ধতি ব্যবহার করতে পারি, এই পদ্ধতিতেও অঙ্ক করলে হবে, আবার এই পাশের যে পদ্ধতিটাও অঙ্ক করলে হবে। তো এইটা কিন্তু ভালোভাবে হচ্ছে একটু মুখস্থ করে ফেলতে হবে আর কি। এরপর কি আছে? এরপর হচ্ছে দশমিক থেকে অক্টাল। দশমিক থেকে অক্টাল কি? এখানে আমরা আগে দেখানো ডেসিমেল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের পদ্ধতিতেই ব্যবহার করব। তবে অক্টাল সংখ্যার বেজ যেহেতু 8 এবং 2 দিয়ে ক্রমান্বয়ে ভাগ করার পরিবর্তে 8 দিয়ে ক্রমান্বয়ে কি ভাগ করা হবে। যেমন 710কে অক্টালে রূপান্তর, 710কে অক্টালে রূপান্তর করতে হলে এই যে কি 8 দিয়ে আরে ভাগ করতে হবে, 710কে 8 দিয়ে ভাগ করতে হবে। এইভাবে হচ্ছে ভাগ করলে ওই উপরে বাকশেষ মানে এলএসডি আর নিচে থাকবে কি এমএসডি। তাহলে এই অক্টাল সংখ্যা, এই জিনিসটা হচ্ছে ভালো করে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এরপর কি আছে? এরপর হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক হতে অক্টালে রূপান্তর। দশমিক ভগ্নাংশকে 8 দ্বারা গুণ করতে হবে এবং প্রাপ্ত গুণফলের পূর্ণ অংশটি সংরক্ষিত রেখে গুণফলের ভগ্নাংশকে পুনরায় 8 দ্বারা গুণ করতে হবে। এরপর পূর্ণ অঙ্ক হিসাবে প্রাপ্ত অঙ্কগুলো প্রাপ্তির ক্রমানুসারে পাশাপাশি লিখে দশমিক সংখ্যাটির সমকক্ষ অক্টাল সংখ্যা পাওয়া যায়। এখানে উদাহরণ হিসেবে দেয়া আছে যে একটা হচ্ছে কি দশমিক সংখ্যা, এটার কি অক্টালে রূপান্তর করতে বলছে আর কি। এবারে নিচে হচ্ছে অঙ্কটা দিয়ে দিছে সমাধানটা, তো পূর্ণ অংশ এবং অবশিষ্ট অংশ রিমাইন্ডার এটা হচ্ছে করতে হবে আর কি, এটা করতে হবে আর কি। যাই হোক, ভগ্নাংশের ক্ষেত্রে অক্টাল ভগ্নাংশের ক্ষেত্রে অক্টাল হতে দশমিকের রূপান্তর। তো ভগ্নাংশের পর হতে অক্টাল বিন্দুর পর -1, -2, -3 ইত্যাদির অবস্থান চিহ্নিত করে নিতে হবে। এরপর প্রতিটি ডিজিটকে 8-এর উপরে এন এর মান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হাজার পর্যন্ত হইতে পারে। তো নির্দিষ্ট একটা পর্যন্ত নিয়ে এটা ছেড়ে দেয়। তো 8-এর উপরে এন তুই যে কোনো একটা পাওয়ার দিয়ে হচ্ছে কি গুণ করে গুণফলকে যোগ করে দশমিক সংখ্যা পাওয়া যায়। সেখানে এন হলো কি -1, -2, -3 আর কি। তো উদাহরণস্বরূপ হচ্ছে এখানে দিয়ে দিয়েছে যে 123 দশমিক বা রেডিক্স পয়েন্ট যেটা এবং 45কে 8 মানে হচ্ছে কি অক্টাল, এটা কি দশমিকে রূপান্তর করতে বলছে। এই জিনিসটা হচ্ছে এখানে একটা সমাধানের দিয়ে দিছে, আর এই সাইড হচ্ছে আবার দিয়ে দিছে আর কি। এখন এটা আর কি পড়তে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই দশমিক অক্টাল এগুলো পড়তে হবে ভালো করে বুঝে। তারপর আছে অক্টাল থেকে বাইনারি। কি? অক্টাল সংখ্যার একটি বড় সুবিধা হচ্ছে যে কোনো সংখ্যাকে খুব সহজে বাইনারিতে রূপান্তর করা যায়। অক্টাল সংখ্যার অঙ্কগুলো হচ্ছে কি 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7 এবং প্রত্যেকটি সংখ্যাকে 3 বিট বাইনারি সংখ্যা প্রকাশ করা যায়। 3 বিট বাইনারি সংখ্যা কি প্রকাশ করা যায়। তাই এখানে অক্টাল এবং বাইনারির একটা দিয়ে দিয়েছে, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6 এগুলো কি অক্টালের শ্রেণীবিন্যাস আর কি।
আর বাইনারি হচ্ছে কি 0000001000010, এটা কিন্তু মুখস্থ করতে হবে, অক্টাল এবং বাইনারির মিল রেখে আর কি মুখস্থ করতে হবে, আমি আগেই বলে রাখতেছি। তো এই রূপান্তর ব্যবহার করে যে কোনো অক্টাল সংখ্যাকে তার জন্য প্রয়োজনে 3টি বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করতে পুরো অক্টাল সংখ্যার বাইনারি রূপ বের করতে হবে। এই যে 3টা করে দিছে না, এটা বুঝাইছে। এখন 412 কি 8 অক্টালে আছে, এটারে বাইনারিতে নিতে হলে কী করতে হবে? এভাবে, যেমন এই 4-এর মান কত, 4, এই যে এখানে 4-এর মান হচ্ছে 100, এইখানে 100 দেবে। 1-এর মান কত, 1-এর মান হচ্ছে 3, কত 1, 1-এর মান কত 001, এইটা এই যে উপরে এই মিলে আর কি কী করতে হবে, এইটার বাইনারিতে বের করতে হবে। তো এটা নিচেরটা ওই রকম আর কি। যাই হোক, এটা তুই নিজে প্র্যাকটিস করলেই বুঝে যাবি। এরপর তবে নিচের উদাহরণ সর্ববামের শূন্য রয়েছে এবং সেই দুটো লেখার প্রয়োজন নাই। কিছু কিছু ক্ষেত্রে কি এই যে সর্ববামের যে শূন্য আছে এগুলো কি লেখার প্রয়োজন নেই, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাই 14.53 অক্টাল, এটা কি অন 00.1010 এটার বেস কত 2, মানে হচ্ছে এটা বাইনারি। এই বেস দেখে হচ্ছে আমাদেরকে চিনতে হবে যে সংখ্যা পদ্ধতির কোনটাতে এরা আছে। তারপর হচ্ছে বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে অক্টাল হচ্ছে এই পদ্ধতির বিপরীত প্রক্রিয়া করে আমরা খুব সহজে যে কোনো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। প্রথমে বাইনারি সংখ্যার অঙ্কগুলো 3টি করে ভাগ করে নিতে হবে। সর্ববামে যদি 3টি কম অঙ্ক থাকে তাহলে 1 বা 2টি শূন্য বসিয়ে 3 অঙ্ক করে নিতে হবে। তারপর প্রতি 3টি বাইনারি অঙ্কের জন্য নির্ধারিত অক্টাল সংখ্যাগুলো বসিয়ে নিতে হবে আর কি। যেমন এত বড় যে একটা বাইনারি সংখ্যার এটা হচ্ছে কি আমাদের কিসে নিতে হবে, আমাদের হচ্ছে এটা অক্টালে নিতে হবে। আমরা অক্টালের এভাবে নেব আর কি, ওই যে উপরে চার্ট অনুযায়ী। তো এই 3টি করে মেলানোর জন্য সর্বাপেক্ষা একটি বাড়তি শূন্য কি বসানো হচ্ছে। ওই অনেক সময় কি কমানোও যাবে, উপরে লেখা আছে কমানোও যাবে, কি একটা শূন্য বাদ দেওয়া যাবে, আবার অনেক সময় কি এটা মিল রাখার জন্য কি একটা শূন্য বসানো যাবে। তো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে কি ডেসিমেলে রূপান্তর। এখন এই হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে রূপান্তর করার জন্য আমরা অঙ্কগুলোকে তাদের নির্দিষ্ট স্থানীয় মান দিয়ে গুণ করে একসাথে যোগ করে নেব। তাই হেক্সাডেসিমেলের বেস যেহেতু 16, তাই স্থানীয় মান হবে কি যথাক্রমে 6^0, 6^1, 6^2, 6^3, এইরকম আর কি। যে 16 ভিত্তিক যদি দেখি এটা হেক্সাডেসিমাল, এটা হচ্ছে আমরা কী করবো, এটা হচ্ছে আমরা ডেসিমেলে আনবো। কীভাবে আনবো, এইভাবে কনভার্ট করে আনবো। এখানে 2টা অঙ্ক, এই 2টা অঙ্ক তুই নিজে করবি আর কি। লক্ষ্য করতে হবে যে এখানে হেক্সাডেসিমাল এর পরিবর্তে 10 এবং এর পরিবর্তে 15 বসানো হয়েছে। এগুলো আমি পড়াইছি ভালো করে আগে। তো ভগ্নাংশের ক্ষেত্রে হেক্সাডেসিমাল হতে দশমিকের রূপান্তর, ভগ্নাংশের ক্ষেত্রে হেক্সাডেসিমাল বিন্দুর পর হতে -1, -2, -3 ইত্যাদি দ্বারা কি অবস্থান চিহ্নিত করে নিতে হবে। এরপর প্রতিটি ডিজিটকে 16n দ্বারা গুণ করে গুণফলের যোগ করলে দশমিক সংখ্যা পাওয়া যায়, যেখানে n হচ্ছে কি -1, -2, -3 ইত্যাদি। এখানে একটা অঙ্ক দিয়ে দিছে, এটা দিচ্ছে হচ্ছে 16 ভিত্তিক হেক্সাডেসিমাল। তো এই জিনিসটার কি করতে হবে, তোমার দশমিকে রূপান্তর করতে হবে, কনভার্ট করতে হবে আর কি। যেমন a 10 ইন্টু হচ্ছে 16 পাওয়ার 1 প্লাস b ব্র্যাকেটে 11 ইন্টু 16 পাওয়ার 0, এইভাবে অঙ্কটা কি নিজের করতে হবে। এই অঙ্কটা আমি করাইছিলাম। যাই হোক আর কি, এই অঙ্কটা এখানে শেষ হবে। তারপর দশমিক থেকে হেক্সাডেসিমাল, এখানেও আমরা বাইনারি কিংবা অক্টাল সংখ্যার জন্য আগে দেখানো পদ্ধতিটি ব্যবহার করব। তবে বেস যেহেতু 16 আর কি, তাই 2 কিংবা 8 দিয়ে ক্রমান্বয়ে ভাগ করার পরিবর্তে 16 দিয়ে ক্রমান্বয়ে ভাগ করা হবে। তো বাক্সে যদি 10 কিংবা তার থেকে বেশি হয় তাহলে পরিচিত ডেসিমেল অঙ্কের পরিবর্তে যথাক্রমে A, B, C, D, E এবং F লিখতে হবে। তো এই পদ্ধতিতে কি বলে 7106কে হেক্সাডেসিমেলে রূপান্তর করা হয়েছে। এখানে উল্লেখ্য বাক্সেস হিসেবে 12 সংখ্যার জন্য C এবং 11 সংখ্যার জন্য হেক্সাডেসিমেলের প্রতীক কি B লেখা হয়েছে, এটাও আমি শিখাইছিলাম। তো এই যে অঙ্কটা এখানে দিয়ে দিছে, এই অঙ্কটা নিজের করতে হবে। তারপর ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক হতে হেক্সাডেসিমেলে রূপান্তর, দশমিক ভগ্নাংশকে 16 দ্বারা গুণ করতে হবে এবং প্রাপ্ত গুণফলের পূর্ণ অঙ্কটি সংরক্ষিত রেখে গুণফলের ভগ্নাংশকে পুনরায় 16 দ্বারা গুণ করতে হবে। তবে প্রাপ্ত ভগ্নাংশগুলো 9-এর বেশি হলে প্রতিটি সংখ্যার সমকক্ষ হেক্সাডেসিমেল মান লিখতে হবে। এরপর পূর্ণ অঙ্ক হিসেবে প্রাপ্ত অঙ্কগুলো প্রাপ্তির ক্রমান্বয় অনুসারে আর কি পাশাপাশি লিখলে উক্ত দশমিক সংখ্যাটি সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা পাওয়া যায়।
এখানে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে 0.71কে কি 10 দেওয়া, তো এটার কি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। এই অঙ্কটা হচ্ছে নিজের করতে হবে, হ্যাঁ, দশমিকের মানে ভগ্নাংশের, এভাবে অঙ্ক দিবে পরীক্ষা হলে। তো হেক্সাডেসিমেল থেকে বাইনারি অক্টাল সংখ্যার বেলায় আমরা প্রত্যেকটি অক্টাল অঙ্কের জন্য 3 বিট বাইনারি সংখ্যা ব্যবহার করেছিলাম। তো হেক্সাডেসিমেলের জন্য প্রতিটি হেক্সাডেসিমেল অঙ্কের জন্য 4 বিট বাইনারি সংখ্যা ব্যবহার করব। এটা হচ্ছে নিজের বের করতে হবে আর কি, বুঝতে পারলি? যাই হোক, আমরা নিচের দিকে যাই যে সর্ববামে শূন্য থাকলে সেগুলোকে রাখার প্রয়োজন নেই, এটা মাথায় রাখতে হবে। সর্ববামে যদি শূন্য থাকে সেগুলো রাখার প্রয়োজন নাই। এবার হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এখানেও আগের মতো বাইনারি সংখ্যাগুলোর 4টি সমন্বয় করে ভাগ করে নিতে হবে। সর্ববামে যদি 4টি কম বাইনারি অঙ্ক থাকে তাহলে সেখানে প্রয়োজনীয় সংখ্যা শূন্য বসিয়ে 4টি গ্রুপ করে নিতে হবে। তারপর প্রতি 4টি বাইনারি সংখ্যার জন্য নির্ধারিত হেক্সাডেসিমেল সংখ্যাটি বসিয়ে দিতে হবে। যেরকম যে এখানে যেটা দেয়া আছে এটাই হচ্ছে কি ভেঙে ভেঙে এখানে বসাইতে হবে। এটা ছিল বাইনারি থেকে হচ্ছে হেক্সাডেসিমেল আনতে হবে। হেক্সাডেসিমেল যেহেতু 4টি বাইনারি অঙ্ক একটি হেক্সাডেসিমেল অঙ্ক দিয়ে প্রতিস্থাপন হয়, তাই অনেক বড় বাইনারি সংখ্যা লেখার জন্য হেক্সা অথবা অক্টাল সংখ্যা ব্যবহার করা হয়। তো হেক্সাডেসিমেল থেকে অক্টাল কিংবা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার সময় সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে প্রথমে বাইনারিতে রূপান্তর করে নেওয়া, তারপর হেক্সাডেসিমেলের জন্য 4টি করে এবং অক্টালের জন্য 3টি করে বাইনারি অঙ্ক নিয়ে তাদের জন্য নির্ধারিত হেক্সাডেসিমেল অথবা অক্টাল সংখ্যাগুলো বেছে নেওয়া। যেমন B2F, এটার বেস কত 16 দেয়া, এটা হচ্ছে কি ভেঙে কি করতে হবে, এটা নিয়ে আসতে হবে, কনভার্ট করতে হবে। এখানে B2F বেস 16কে অক্টালে রূপান্তর করার জন্য প্রথমে সংখ্যাটির 3টি হেক্সাডেসিমেল অঙ্কের জন্য নির্ধারিত 4টি করে বাইনারি অঙ্ক ব্যবহার করে মোট 12টি বাইনারি অঙ্ক রূপান্তর করা হয়েছে। এরপর এই 12টি বাইনারি অঙ্ককে 3টি করে মোট 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। এবারের প্রতি গ্রুপের জন্য নির্ধারিত অক্টাল অঙ্কগুলো বসিয়ে 5, 4, 5, 7 বেস 8 পাওয়া গেছে। এভাবে 3টি অঙ্কের গ্রুপ করার সময় প্রয়োজন হলে সর্ববামের গ্রুপটির 1টি বা 2টি বাড়তি শূন্য বসানো যেতে পারে আর কি। তারপর হচ্ছে বাইনারির যোগ বিয়োগ, বাইনারি কি যোগ বিয়োগ আর কি। তো বাইনারির যোগ বিয়োগ মানে অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন ইন বাইনারি সিস্টেম। তো বাইনারি সংখ্যা আমাদের পরিচিত দশমিক সংখ্যার মতোই একটি সংখ্যা পদ্ধতি। পার্থক্যটুকু হচ্ছে যে দশমিক সংখ্যা পদ্ধতিতে ভিত্তি হচ্ছে 10 এবং বাইনারির ভিত্তি হচ্ছে কি 2। কাজেই দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যেভাবে যোগ বিয়োগ করতে পারি, দশমিক পদ্ধতিতেও হুবহু সেভাবে যোগ বিয়োগ করতে পারবো, ঠিক আছে? তো এই বাইনারির যোগ বিয়োগ এখানে দিয়ে দিছে, হ্যাঁ, তারপর হচ্ছে বাইনারি বিয়োগ দিয়ে দিচ্ছে এখানে। তো তবে যেহেতু বাইনারি সংখ্যার সবচেয়ে বড় ব্যবহার ডিজিটাল ইলেকট্রনিক্সে, এই বাইনারি যোগ এবং বিয়োগ প্রয়োগের জন্য আলাদা কিছু পদ্ধতি ব্যবহার করা হয়। সাধারণ সংখ্যা যোগ বিয়োগের বেলায় আমাদের কখনোই আমরা কত অঙ্কের সংখ্যা যোগ কিংবা বিয়োগ করছি সেটি আগে থেকে জানার প্রয়োজন হয় না, কিন্তু ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করে বাইনারি যোগ বিয়োগ করার সময় কত অঙ্কের সংখ্যা যোগ করছি আগে থেকে জানতে হয়। কারণ সার্কিটটি যতগুলো বিট ধারণ করতে পারবে সংখ্যাটিতে তার থেকে বেশি সংখ্যক অঙ্ক থাকলে সেটি ব্যবহার করা যায় না। শুধু তাই নয়, যোগ করার পর বিটের নির্ধারিত সংখ্যা থেকে বিটের সংখ্যা বেড়ে গেলে সেটিও সঠিকভাবে ফলাফল দেবে না। তো ডিজিটাল ইলেকট্রনিক্সে যেহেতু দুটি ভিন্ন ভিন্ন ভোল্টেজ দিয়ে বাইনারি 0 এবং 1 অঙ্ক দুটি দিয়ে প্রকাশ করা হয়, তাই যাবতীয় গাণিতিক অঙ্ক এই অঙ্ক দুটো দিয়েই প্রকাশ করতে হবে। তো অনেকে মনে করতে পারে যে ডিজিটাল ইলেকট্রনিক্স করার জন্য বাইনারি সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ এবং ভাগ এই প্রত্যেকটি প্রক্রিয়া করার ব্যবস্থা থাকতে হয় আর কি। আসলে একটি সংখ্যাকে নেগেটিভ করা মানে মাইনাস এবং যোগ করা প্লাস সার্কিট থাকলেই অন্য সব গাণিতিক প্রক্রিয়া করা যায়। কোনো একটি সংখ্যা বিয়োগ করতে হলে সংখ্যাটিকে কি নেগেটিভ করে যোগ করতে হবে। সংখ্যা দিয়ে গুণ করার পরিবর্তে সেই নির্দিষ্ট সংখ্যা বার যোগ করলেই হয়। বার বিয়োগ করে ভাগের কাজ চালিয়ে নেওয়া যায়। তাই আমরা দেখব একটি সংখ্যাকে নেগেটিভ করার একটি সুনির্দিষ্ট পদ্ধতি জানা থাকলে শুধু যোগ করার সার্কিট দিয়ে আমরা বিয়োগ গুণ এবং ভাগ করতে পারি। আমরা ধর
একটা তুই ছোট্ট একটা মোটর কিনলি, আর একটা ধর ব্যাটারি আছে তোর কাছে, সেটার ব্যাটারির ভোল্টেজ কত, 12 ভোল্ট, আর ফ্যানের চলবে হচ্ছে 3 ভোল্টে। চিন্তা কর, এখন তুই যদি 12 ভোল্টে মোটরটা দিস, ও তো 30 সেকেন্ড ঘুইরা পুইরা যাইবে। কিন্তু এইটা তো তোর হচ্ছে কি করতে হবে, এই 12 ভোল্ট ব্যাটারিটারে কনভার্ট করে তোর 3 ভোল্টে নিয়ে আসলে তাহলে হচ্ছে ওই মোটর আর পুড়বে না। তো এটার জন্য একটা কি, একটা ডায়োড দরকার, একটা অন্য কোনো ইলেকট্রিক পার্টস কম্পোনেন্টস দরকার, সেটা যোগ করে কি করতে হবে, ফ্যানটা চালাতে হবে। এখানেও কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ আছে আর কি। তারপর কি আছে, চিহ্নযুক্ত সংখ্যা বা সাইনেট নাম্বারস। তো এই বাইনারি সংখ্যাকে পজিটিভ বা নেগেটিভ হিসেবে দেখানোর একটি সহজ উপায় হচ্ছে এমএসবিটিকে সাইনের জন্য নির্ধারিত করে রাখা। যদি সেটি 0 হয় তাহলে বুঝতে হবে সংখ্যাটি পজিটিভ, আর যদি সেটি 1 হয় তাহলে বুঝতে হবে সংখ্যাটি হচ্ছে নেগেটিভ। কাজেই 8 বিটের একটি সংখ্যার জন্য 7টি বিট দিয়ে সংখ্যার মান প্রকাশ করা হবে, এবং অষ্টম বিটটি সংখ্যার সাইন প্রকাশ করার জন্য আলাদাভাবে সংরক্ষিত থাকবে। এভাবে সংখ্যা প্রকাশ করার সময় আরও একটি বিষয় সবসময় মেনে চলতে হবে, সংখ্যাগুলোর বিট সংখ্যা সবচেয়ে পরিপূর্ণ রাখতে হবে, এর মাঝে ফাঁকা অংশ থাকতে পারবে না। 8 বিটের সংখ্যায় +1 লেখার সময় 01 লেখা যাবে না, এবং 00000001 লিখতে হবে আর কি বাইনারিতে। প্রথম শূন্যটি বোঝাচ্ছে সংখ্যাটি পজিটিভ, ঠিক আছে। পরের 7 বিট দিয়ে 1 লেখা হয়েছে, হ্যাঁ, এই 4টা শূন্য দিয়ে 1 লেখা হয়েছে। একইভাবে -1 লিখতে হবে কি, -1 লিখতে হলে 11 লেখা যাবে না, বা 10000001 লিখতে হবে। তো প্রথম একটি বোঝাচ্ছে সংখ্যাটি নেগেটিভ, তো পরের 7টি বিট দিয়ে সংখ্যার মান 1 প্রকাশ করা হচ্ছে। তো এই পদ্ধতিতে কিছু পজিটিভ এবং নেগেটিভ সংখ্যা লিখে দেখানো হয়েছে। তো 4 বিটের সংখ্যা, এইখানে কি 4টা বিট, তো সংখ্যার মান, সংখ্যার কি সাইন, এটা হচ্ছে কি দশমিক +2, আর দশমিক -2, 1010 সংখ্যার মান এবং সংখ্যার সাইন। এবং 8 বিটের সংখ্যা, এখানে কি 8 বিটের সংখ্যা 0.53 আর কি, এটা বুঝাইছে, এবং .-77 এটার সংখ্যা এখানে বুঝাইছে আর কি। যেগুলো বুঝবি না সেগুলো হচ্ছে আলাদাভাবে খাতায় নোট করবি, ওখানে বুঝিয়ে দেবো। তো এই পদ্ধতিতে সংখ্যাকে পজিটিভ এবং নেগেটিভ হিসেবে প্রকাশ করায় একটি গুরুতর সমস্যা আছে। সমস্যাটি বোঝার জন্য আমরা নিচে 4 বিটের দুটি সংখ্যা লিখছি। 1 বিট সাইনের জন্য বাকি 3 বিট মূল সংখ্যাটির মান বোঝানো হয়েছে, যেমন 0000 এবং 1000, হ্যাঁ, এটা আর কি। তো এরপর কি আছে, যে বোঝাই যাচ্ছে প্রথম সংখ্যাটি +0 এবং দ্বিতীয় সংখ্যাটি -0। আমরা সবাই জানি শূন্য সংখ্যাটির পজিটিভ এবং নেগেটিভ হয় না, শূন্যর কি পজিটিভ নেগেটিভ হয় না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এই পদ্ধতিতে +0 -0 মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, মানে এই পদ্ধতিতে আর কি, কিন্তু এমনিতে হয় না। তো +0 এবং -0 এর অস্তিত্বটি কম্পিউটারের জটিল হিসেবে অনেক বড় সমস্যা সৃষ্টি করতে পারে। এবং 2 এবং 2 এর পরিপূরক। এখানে হচ্ছে পরিপূরক বলতে কি বোঝায়, যে শব্দের সাধারণ অর্থ হলো যা কোনো কিছুর অভাব পূরণ করে, তাকে পূর্ণতা দেয়, বা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, মানে একজনের পক্ষে কি আর একজন আর কি কাজ করে আর কি। তো এই জিনিসটা হচ্ছে পরিপূরক বলে। সাইন বিট দিয়ে সংখ্যার পজিটিভ এবং নেগেটিভ প্রকাশ করার জটিলতা থেকে রক্ষা পাওয়ার একটি চমৎকার পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে 2 এবং 2 এর পরিপূরক, 2 এর উপরে যে রকমের যে একটা জিনিস কমার মতন, এইটা। তো বিষয়টি বোঝার আগে আমরা নেগেটিভ সংখ্যা বলতে কি বোঝায় সেটি বুঝে নেই। একটি সংখ্যার সাথে যে সংখ্যাটি যোগ করলে যোগফল 0 হবে, সেটি হচ্ছে তার নেগেটিভ সংখ্যা। কাজেই আমাদেরকে কোনো একটি বাইনারি সংখ্যা দেওয়া হলে আমরা এমন একটি বাইনারি সংখ্যা খুঁজে বের করব যেটি যোগ করলে যোগফল হবে কি 0। আমরা 8 বিটের একটি বাইনারি সংখ্যা দিয়ে শুরু করি। ধরা যাক সংখ্যাটি 10000000। এবারে আমরা সংখ্যাটি 1-এর পরিপূরক, ঠিক আছে, পরিপূরক বলতে হচ্ছে অনের উপরে যে কমাটো ওটা নেই, অর্থাৎ প্রত্যেকটি 1কে 0 দিয়ে এবং 0কে 1 দিয়ে পরিবর্তন করে নেই। মূল সংখ্যা হচ্ছে এখানে এটা,
এবং একের পরিপূরক হচ্ছে এটা, যেমন অন ছিল হয়েছে শূন্য, শূন্য ছিল হয়েছে ওয়ান, অন ছিল শূন্য হয়েছে, এইভাবে আর কি উল্টাই দিছে আর কি। তো সংখ্যা দুটির যোগফল করার পরে এটা আসছে। হ্যাঁ, এই নিচের এটা আসছে আর কি। তো এই বাইনারি সংখ্যাটি হচ্ছে 8 বিটের সর্বোচ্চ সংখ্যা। এর সাথে 1 যোগ করা হলে সংখ্যাটি আর 8 বিটের সীমাবদ্ধ থাকবে না, এটি হবে কি 9 বিটের একটি সংখ্যা। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আবার আরেকটা অঙ্ক দিয়ে দিছে আর কি, এটা হচ্ছে যোগ পদ্ধতি। তো আমরা যেহেতু 8 বিটের সংখ্যার মাঝে সীমাবদ্ধ থাকতে চাই, তাই নবম বিটকে উপেক্ষা করে আমরা বলতে পারি, এক একটা কিন্তু বিট, হ্যাঁ এগুলো এক একটা হচ্ছে একটা বিট, অন এবং জিরো এটাও কি এক একটা বিট, তাই নবম বিটকে উপেক্ষা করে আমরা বলতে পারি সংখ্যাটি 0000000 বা 0, যেহেতু একটি সংখ্যার সাথে শুধু তার নেগেটিভ সংখ্যা যোগ করা হলেই যোগফল হিসেবে আমরা 0 পাই, তাই আমরা বলতে পারি যে কোনো বাইনারি সংখ্যার 1কে 0 এবং 0কে 1 দিয়ে পরিবর্তন করে 1-এর পরিপূরক নিয়ে যে সংখ্যা পাবো তার সাথে 1 যোগ করে নেওয়া হলে সেটি মূল বাইনারি সংখ্যার নেগেটিভ হিসেবে কাজ করবে। এই ধরনের সংখ্যাকে বলা হচ্ছে মূল সংখ্যাটির 2-এর পরিপূরক। তো আমরা এখন অন জিরো, অন জিরো জিরো, অন এর নেগেটিভ অথবা 2-এর পরিপূরক বের করি। তাই মূল সংখ্যা হচ্ছে এটা, এবং এটা আমরা যদি উল্টাই দিই তাহলে আসবে এটা। এটার 1 যোগ, তার সাথে আবার 1 যোগ করব এবং 2-এর পরিপূরক বের করলে এটা বের হবে আর কি। কাজেই আমরা বলতে পারি যে 8 বিটের সংখ্যা একটি সংখ্যা হিসেবে 0 1 0 0 অন 0 1 হচ্ছে অন 0 অন 0 0 অনের নেগেটিভ। তো একটি সংখ্যাকে একবার নেগেটিভ করে আবার সেটিকে নেগেটিভ করা হয়, তাহলে আমরা আগের সংখ্যাটি ফিরে পাবো। আমরা আমাদের এই উদাহরণটিতে সেটি পরীক্ষা করে দেখতে পারি যে 0 1 0 0 অন 0 1কে আবার 2-এর পরিপূরক করা হলে আমরা পাবো সংখ্যা, মূল সংখ্যা আর কি। মূল সংখ্যা দ্বারা এটার অনের পরিপূরক হচ্ছে এই 0 থাকার কারণে অন থাকার কারণে 0, ডাবল 0 থাকার কারণে ডাবল অন। তো এইভাবে আর কি জিনিসটা 1 যোগ করার পরে পরিপূরক কি এটা আসছে। তা আমরা সত্যি মূল সংখ্যাটি ফিরে পেয়েছি, অর্থাৎ 0 1 0 0 1 0 1 এবং 1 0 1 0 0 1 হচ্ছে একটি আরেকটির নেগেটিভ, আরেকটির কি নেগেটিভ মানে হচ্ছে মাইনাস, আর পজিটিভ মানে হচ্ছে কি প্লাস। একটা ব্যাটারির মধ্যে দেখিস, একটা হচ্ছে পজিটিভ থাকে প্লাস, আর একটা হচ্ছে নেগেটিভ থাকে মাইনাস। প্রতিটা ব্যাটারি আছে, মোবাইল ফোনের ব্যাটারিতে আছে, যে কোনো ব্যাটারিতেই। তো এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বিবেচনা করতে হবে। আমরা 2-এর পরিপূরক বের করে যে কোনো বাইনারি সংখ্যাকে তার নেগেটিভ করতে পারবো, কিন্তু মূল বাইনারি সংখ্যাটি শুরুতে কত ছিল সেটি কি আমরা জানি না। যেমন ধরা যাক 1 0 0 1 একটি 4 বিটের বাইনারি সংখ্যা, যার দশমিক মান হচ্ছে কত 9। খুব সহজেই আমরা দেখতে পারি যে 0 অন হচ্ছে এর 2-এর পরিপূরক, যার দশমিক মান হচ্ছে কি 7। অর্থাৎ এই সংখ্যা দুটি একে অপরের 2-এর পরিপূরক। তো মূল সংখ্যা কি 1 0 0 1 এবং 1-এর পরিপূরক কত 0 1 0, ওই যে ওইটার উল্টানো, 1 যোগ হচ্ছে 1 এবং 2-এর পরিপূরক হচ্ছে এটা। এবার এখানে পাশে আবার আরেকটা দেয়া, এগুলো নিজে প্র্যাকটিস করবি। তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে 4 বিটের একটি সংখ্যা হিসেবে আমরা কি 1 0 0 1কে +9 ধরে নিয়ে এর 2-এর পরিপূরক হিসেবে 0 1 1কে 9 ধরে নেব, নাকি 0 1কে +7 ধরে নিয়ে 2-এর পরিপূরক হিসেবে 1 0 0 1কে 7 ধরে নেব। তো এই বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য একটি নিয়ম মেনে চলা হয়। নিয়মটি হচ্ছে এমএসবি যদি 0 হয় শুধু, তাহলে সংখ্যাটি পজিটিভ হবে এবং বাইনারি সংখ্যাটির প্রকৃত মান দেখাবে। তাই এমএসবি যদি 1 হয় তাহলে সংখ্যাটি নেগেটিভ এবং শুধু 2-এর পরিপূরক নিয়ে তার প্রকৃত পজিটিভ মান বের করা যাবে। তো এই পদ্ধতিতে কিছু সংখ্যার নেগেটিভ রূপ বের করে দেখানো হলো 4 বিটের উদাহরণ এবং 8 বিটের উদাহরণ আর কি। এটা নিজে করিস, এবং নিচে আরেকটা উদাহরণের অঙ্ক দিছে, এটা হচ্ছে নিজে করবি। একটু করে রাখলাম, এটা পজ দিয়ে এই অঙ্কটা হচ্ছে করবি, খাতায় তুলবি, প্র্যাকটিস করলে দেখবি যে হয়ে যাবে। এরপর কি আছে, এখানে আরও একটা উদাহরণের অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা হচ্ছে পজ দিয়ে তুই নিজে খাতায় তুলে করবি আর কি। এরপর আমরা নিচে যাব কি কোড কি এই কোড জিনিসটা জানতে হবে। কোডের সংক্ষিপ্ত রূপ কি, যে কনসেপ্ট অফ কোডের ধারণা, মানে কোড কি, কোডের ধারণা পাইতে কি আমাদের এটা পড়তে হবে। আমরা আগেই বলেছি যে কম্পিউটারের ভেতরে ডিজিটাল প্রক্রিয়া চালানোর জন্য 2টি ভিন্ন ভিন্ন ভোল্টেজ দিয়ে
যাবতীয় ইলেকট্রনিক্স কার্যক্রম করা হয়। এই দুইটি ভোল্টেজের একটিকে 0 অন্যটিকে 1 হিসেবে বিবেচনা করে বাইনারি সংখ্যা হিসেবে যে কোনো সংখ্যাকে প্রক্রিয়া করা সম্ভব হয়। কিন্তু আমরা সবাই জানি কম্পিউটার শুধু সংখ্যা প্রবেশ করিয়ে সেগুলোকে নানা ধরনের প্রক্রিয়া করলেই হয় না, সেখানে নানা ধরনের বর্ণ, শব্দ, চিহ্ন এগুলো প্রক্রিয়া করতে হয়। কম্পিউটার যেহেতু অভ্যন্তরীণ ইলেকট্রনিক সার্কিটে 0 এবং 1 ছাড়া অন্য অভ্যন্তরীণ ইলেকট্রনিক সার্কিটে কোনো কিছু প্রক্রিয়া করতে পারে না, তাই শব্দ, চিহ্ন, বর্ণ তাদের সব কিছুকেই প্রথমে এই 0 এবং 1কে রূপান্তরিত করে নিতে হয়। তো বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে এভাবে বাইনারি রূপান্তর করার প্রক্রিয়াকে কোডিং করা বলা হয়। কি বলে? কোডিং। নিচে এই ধরনের প্রচলিত কয়েকটি কোডের উদাহরণ দেওয়া হলো। কোডের উদাহরণ হচ্ছে বিসিডি কোড, একদম মুখস্থ করতে হবে বিসিডি কোড। তারপর আছে কি? তারপর আছে আলফা নিউমেরিক কোড এবং ইবিসিডিআইসি কোড, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাস্কি কোড। তারপরে আছে ইউনিকোড, হ্যাঁ, ইউনিকোড এই শেষ। তো এই জিনিসগুলো হচ্ছে কোডগুলো কি আমাদের খাতায় আলাদাভাবে তুলে মুখস্থ করতে হবে কোডগুলি, ঠিক আছে। এখন এই বিসিডি কোড কি? আমরা আমাদের দৈনন্দিন হিসাব নিকাশের সবসময় দশমিক সংখ্যা দিয়ে কাজ করে থাকি। তো এই সংখ্যাকে কম্পিউটার কিংবা ইলেকট্রনিক সার্কিট দিয়ে ডিজিটাল প্রক্রিয়া করার জন্য সেগুলোকে বাইনারিতে রূপান্তর করে নিতে হয়। কিন্তু দশমিক সংখ্যার বহুল ব্যবহারের জন্য এর দশমিক রূপটি যতটুকু সম্ভব অক্ষুণ্ণ রেখে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য বিসিডি কোড মানে বাইনারি কোডেড ডেসিমেল, এই বিসিডি কোডের পুনরূপ কি? বাইনারি কোডেড ডেসিমেল পদ্ধতি গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। এখন এই যে কোড, এই দশমিক আর হচ্ছে কি বিসিডি কোড, দশমিকের 0 সেটা হবে কি 0000 মানে 4টা 0। এটা হচ্ছে কি? এটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি বলতে কি বোঝায়? বাইনারি বলতে বোঝায় বাইনারি যেটা, আর ডেসিমেল মানে হচ্ছে দশমিক, হ্যাঁ। এখন এই দশমিকে হচ্ছে যেমন ধর 0, এটা 4টা 0 হয়ে যাবে, এবং দশমিকে 1 হচ্ছে কি 3টা 0 1 হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে তোর মুখস্থ করতে হবে এক কথায়। তো এই পদ্ধতিতে এই দশমিক সংখ্যার প্রত্যেকটিকে অঙ্ককে আলাদাভাবে 4টি বাইনারি বিট দিয়ে প্রকাশ করা হয়। যদিও 4 বিটে 0 থেকে 15 এই 16টি সংখ্যা প্রকাশ করা সম্ভব, কিন্তু বিসিডি কোডে 10 থেকে 15 পর্যন্ত এই বাড়তি 6টি সংখ্যা কখনোই ব্যবহার করা হয় না। দশমিক 10কে বাইনারিতে 1010 হিসেবে 4 বিটে লেখা যায়, কিন্তু বিসিডিতে 0001 এবং 0000 এই 4টা 0, এই 8 বিটের প্রয়োজন। নিচে বিসিডি কোডের একটি উদাহরণ দেওয়া হলো। বিসিডি কোড হচ্ছে 4578, এইটা হচ্ছে 10 মানে ডেসিমেলে দেয়া। এটা হচ্ছে আমরা বাইনারি নেব কীরকমের, এই 4-এর উপর বিট, বাইনারির বিট কত 0100, উপরে যেটা দেওয়া 5-এর 0101, 7-এর 0111 এবং 8-এর কি 1000। উদাহরণ হিসেবে এই যে কোডটা, বাইনারি কোডটা, এই বিসিডি কোডের লেখা একটি দশমিক সংখ্যাটি কত এটা বের করতে বলছে। তো উত্তর হচ্ছে 1001000100010। তো বিটগুলোকে 4টি করে বিটে ভাগ করে প্রতি 4 বিটের জন্য নির্ধারিত দশমিক অঙ্কটি বসাতে হবে। এখানেও সেম একই রকম, ঠিক আছে। এরপরে কি আছে? এরপর হচ্ছে আলফা নিউমেরিক কোড। এটা কি? কম্পিউটারের সংখ্যার সাথে নানা বর্ণ, জ্যোতিচিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করতে হয়। তো যে কোডিংয়ে সংখ্যার সাথে অক্ষর, জ্যোতিচিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় সেগুলোতে আলফা নিউমেরিক কোড ব্যবহার করা হয়। নিচে কয়েকটি আলফা নিউমেরিক কোডের উদাহরণ দেওয়া হলো। আলফা নিউমেরিক কোড কি? আবার কয়েক রকমের আছে। একটা হচ্ছে ইবিসিডিআইসি কি? ইবিসিডিআইসি হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড, একটি 8 বিটের কোডিং। যেহেতু এটি 8 বিটের কোড, কাজেই এখানে সব মিলিয়ে 256টি ভিন্ন ভিন্ন চিহ্ন
প্রকাশ করা সম্ভব। তো আইবিএম নামের একটি কম্পিউটার কোম্পানি, একটা কোম্পানির নাম আইবিএম, সেই কোম্পানি তাদের কম্পিউটারের সংখ্যার সাথে অক্ষর, জ্যোতিচিহ্ন ইত্যাদি ব্যবহার করার জন্য বিসিডি এর সঙ্গে মিল রেখে এই কোডটি তৈরি করেছিল। তো 1963 এবং 1964 সালে কম্পিউটারে ইনপুট দেওয়ার পদ্ধতিতে ছিল কি, অনেক প্রাচীন কাগজের কার্ডে গর্ত করে ইনপুট দিতে হতো। কাজেই ইবিসিডিআইসি তৈরি করার সময় কাগজে গর্ত করার বিষয়টিও বিবেচনা করা হয়েছিল। সেই সময়ের কম্পিউটারে ইনপুট দেওয়ার জটিলতা এখন আর নাই, কাজেই ইবিসিডিআইসি কোডটিও কোনো গুরুত্ব নেই। তারপর আছে কি অ্যাসকি। অ্যাসকি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, মানে এটা একটা কোড নাম্বার, কিন্তু কথাটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটি 7 বিটের একটি আলফা নিউমেরিক কোড। এটি প্রাথমিকভাবে টেলিপ্রিন্টারে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল এবং পরবর্তীকালে কম্পিউটারে এটি সমন্বয় করা হয়। তো 7 বিটের কোড হওয়ার কারণে এখানে সব মিলিয়ে 128টি চিহ্ন প্রকাশ করা যায়। এর প্রথম 32টি কোড যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়, বাকি 96টি কোড ছোট হাতের, বড় হাতের ইংরেজি অক্ষর, সংখ্যা, জ্যোতিচিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদির জন্য ব্যবহার করা হয়। তো টেবিলে অ্যাসকি কোডটি দেখানো হলো। ইদানিং 16 এবং 32 কিংবা 64 বিট কম্পিউটার প্রচলনের জন্য 7 বিটের অ্যাসকিতে সীমাবদ্ধ থাকার প্রয়োজন নেই বলে 8ম বিট যুক্ত করে এক্সটেন্ডেড অ্যাসকিতে আরও 128টি চিহ্ন ব্যবহার হলেও প্রকৃত অ্যাসকি বলতে এখনও মূল 128টি চিহ্নকেই বোঝানো হয়। টেবিলে অ্যাসকি কোডের প্রথমে 32টি যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড 0 থেকে 31 ছাড়া পরবর্তী 96টি 32 থেকে 127 প্রতীক দেখানো হয়েছে। এই যে সংখ্যা, কি আছে, সংখ্যা প্রতীক, হ্যাঁ, যে 32 এসপি, 33, এই যে ধর এক একটা হচ্ছে আমাদের বিরাম চিহ্ন বা ওই যে পাংচুয়েশনের মতন, হ্যাঁ, হ্যাজ, আমরা মোবাইলের যে কিবোর্ডে দেখি না এগুলো, এই ডলার চিহ্ন, তারপর হচ্ছে পার্সেন্টেজ, হ্যাঁ, তবে অ্যান্ড, কমা, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এগুলো কি অ্যাসকি টেবিল। তো এইটা হচ্ছে খাতায় একটু সুন্দর করে নোট করে একটু বোঝার চেষ্টা করবি। এগুলো কি অ্যাসকি কোড দিয়ে তৈরি করে, কম্পিউটার হোক, মোবাইল ফোন হোক, কিবোর্ড হোক, যে কোনো জায়গায় আর কি। তারপর আছে কি ইউনিকোড। ইউনিকোড হলো প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক ভাষা থেকে শুরু করে বর্তমান সময়ে অক্ষর, বর্ণ, চিহ্ন, ইমোজি ইত্যাদি এনকোডিং পদ্ধতি। বর্তমানে পূর্বের এনকোডিং পদ্ধতি যেমন অ্যাসকি ও ইভিসিডিআইসিকেও ইউনিকোড আওতায় আনা হয়েছে, তথা পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখির মাধ্যমগুলোকে ইউনিকোড পদ্ধতিতে সমন্বিত করা হয়েছে। তো ইউনিকোড কনসোর্টিয়াম নামক একটি সংস্থা 1991 সালে 24টি ভাষা নিয়ে প্রথম সংস্কর অন 0.0 চালু করে। 2020 সালে 154টি ভাষা নিয়ে এর 13তম সংস্করণ চালু হয়েছে। তো ইউনিকোড 3টি বহুল প্রচলিত ফরম্যাট বা স্ট্যান্ডার্ড রয়েছে। তারপর কি আছে UTF-8, এটি হচ্ছে 8 বিটের একক। এখানে একটি অক্ষরকে 1 থেকে 4 বাইটের মধ্যে উপস্থাপন করা হয়, তথা এই ফরম্যাট অনুযায়ী প্রতিটি বর্ণের জন্য 000 বেস 16 থেকে 10FFF, মানে 4টা F দিয়ে 16, মানে হেক্সাডেসিমেলের মধ্যে একটি সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে। যেমন 004 16 হচ্ছে 60 হচ্ছে ইংরেজি এ অক্ষর, এবং 0995 16 হচ্ছে বাংলা ক অক্ষর, এবং UTF-8 রেঞ্জের মধ্যে অবস্থিত। তো UTF-8 ইমেল ও ইন্টারনেটে বহুল ব্যবহৃত এনকোডিং পদ্ধতি। এরপর কি আছে UTF-16, এটি 16 বিটের শর্টস একক। এখানে একটি অক্ষরকে 1 থেকে 2 বাইটের মধ্যে উপস্থাপন করা হয়। এর সাহায্যে মূলত ডেটা সংরক্ষণ এবং টেক্সট প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত হয়। তো UTF-8 বিট এবং UTF-16 বিট মূলত ডেটার প্রকারভেদের উপর ভিত্তি করে ডেটা এনকোড করা হয়। তো UTF ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট ডিফল্ট এনকোডিং ফ্রম 16 বিটের হয়ে থাকে। তো এর সাহায্যে 655
3-6 কোড তৈরি করা হয় যা পৃথিবীর সকল ভাষার বর্ণ চিহ্নকে প্রকাশ করার জন্য যথেষ্ট। এবং UTF-32 এটি 32 বিটের একক। এখানে একটি অক্ষরকে নির্ধারিত 4 বাইটের মধ্যে উপস্থাপন করা হয়। এখানে দক্ষতার সাথে অক্ষরকে ব্যবহার করা হয়। উল্লেখ থাকে যে UTF-8 এবং UTF-16 হচ্ছে কি সবচেয়ে প্রচলিত পদ্ধতি। এর মাঝে ওয়েবসাইটের ব্যবহার করার জন্য UTF-8 অলিখিত স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়িয়েছে, কারণ এক্ষেত্রে প্রতিটি বর্ণের জন্য 4 বাইট স্থান সংরক্ষণ করে থাকলেও ব্যবহারের ক্ষেত্রে কি UTF-8 শুধু যতগুলো বিট প্রয়োজন ততগুলো ব্যবহার করে থাকে। বাংলা হচ্ছে ইউনিকোড। হ্যাঁ, আমাদের যে বাংলা ভাষা, আমাদের যে অব্র কিবোর্ড, তারপর আছে বিজয়, তারপরে আরও কী কী যেন আছে, প্রভাত, এগুলো কি এই কোডের মাধ্যমে হচ্ছে সৃষ্টি করছে। কথাটা বুঝতে পারছো? কত ইম্পর্টেন্ট এই জিনিসগুলো শেখা। এরপর হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রা। এই কোডটা হচ্ছে ভালো করে আর কি মুখস্থ করিস।